আলী খামেনির বিরুদ্ধে এই যে একটা ন্যারেটিভ দ্বারা করানোর চেষ্টা তারা করতেছিল, তারা দেখতেছে যে না জনগণকে খেপানো যাচ্ছে না, তখন চূড়ান্ত পদক্ষেপ হিসেবে তারা জনগণের উপর এখন হামলা শুরু করছে। ট্রেন স্টেশনে হামলা, হাসপাতালে হামলা, এগুলো তো বার্তা যে আমি তোমার জনগণকে আমি তো কনভিন্স করার চেষ্টা করছি, এগুলো তো কনভিন্স হচ্ছে না, এগুলোর শুদ্ধ আমি মারবো। এখন জেডি ভেন্সকে কালকে রাত্রে যে পডকাস্টে জো রোগেন জিজ্ঞেস করছে আপনি কি মনে করেন যে এটা কি আপনার বিরুদ্ধে কোনো বলতেছে অবশ্যই, আমি যেহেতু ইরানের শান্তি আলোচনা নিয়ে কথা বলতেছি, আমার বিরুদ্ধেই তারা এখন একটা সংঘবদ্ধ প্রচারণা করতেছে এবং আমাকে তারা ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় আক্রমণ করার চেষ্টা করতেছে। একজন রিপাবলিকান যে পরবর্তী আমেরিকার প্রেসিডেন্ট হবে, তার মুখ থেকে কথা কিন্তু সাধারণ বিষয় না। ইরান আমেরিকার ইস্যুটা এখন প্রতিদিনের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমাদের খাবারের মতো আর কি। প্রতিনিয়ত আমরা আপডেট চাই। এর ভেতরে আবার যেহেতু হরমুজ প্রণালী নিয়ে মানুষের পৃথিবীর সবার আগ্রহ আছে, তো সেক্ষেত্রে আমরাও তো মানে ধারাবাহিকভাবে সেটাই মানুষকে জানাতে চাই যে এখন আপনার পারসেপশন কি হচ্ছে, কি হবে, যুদ্ধের আপডেটটা আসলে আমরা তো পৃথিবীর ইতিহাসে এই ধরনের একটা যুদ্ধে প্রথম দেখছি। আমাদের জন্মের পর যত যুদ্ধ আমরা দেখলাম, ইরাকের যুদ্ধটা আমরা দেখছি, ইরানের যুদ্ধ অল্প আমরা ছোট ছিলাম বাট অনেক কিছু বোঝার চেষ্টা করেছি। আফগানিস্তানের যুদ্ধ দেখলাম, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখলাম, বাট এরকম একটা যুদ্ধ আমরা জীবনের প্রথম দেখতেছি। যুদ্ধ থামে আবার যুদ্ধ শুরু হয়, যুদ্ধ থামে আবার যুদ্ধ শুরু হয়, যুদ্ধ থামে আবার শুরু হয়। এটা কিন্তু আমার হিস্ট্রিতে বা পৃথিবীর আমি অনেক যুদ্ধের হিস্ট্রি পড়ার চেষ্টা করলাম, কোনো হিস্ট্রিতে এই টাইপের নাই। এটা দুইটা বিষয়। প্রথম বিষয় হচ্ছে আমেরিকা এই যুদ্ধে পূর্ণাঙ্গভাবে নামবে কি না, নামতে গিয়েও সাহস পাচ্ছে না। মনে রাখবেন, আমেরিকা যেমন একটা সাম্রাজ্যবাদী দেশ, ইরান কিন্তু একটা সাম্রাজ্যবাদী না বললেও ওরা কিন্তু বিস্তর শাসক তারা ছিল। তারা কিন্তু সারা পৃথিবীর একটা পারস্য মানে আপনার কি জানি এটা নাম ছিল, পারস্য সভ্যতা বা পারস্য সাম্রাজ্য, তারপর রোমান সাম্রাজ্য, তৎকালীন সময় দুটো সাম্রাজ্যই তো সারা পৃথিবীকে করছে। তো এরাও কিন্তু কীভাবে একটা সাম্রাজ্য টিকায় রাখতে হয় এটা কিন্তু তাদের খুব ভালো করে জানা আছে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি আপনাকে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে আলোচনার মধ্যে যুদ্ধ থামে বন্ধ হয়, থামে বন্ধ হয়, এই পর্যন্ত 4-5 বার থামছে, যুদ্ধ বন্ধ হয়েছে, থামছে বন্ধ হয়েছে। এটা কারণ হচ্ছে ইরানের পররাষ্ট্র নীতিতে যারা কাজ করে তারা খুবই ব্রিলিয়েন্ট। এই যে যুদ্ধটা যতটুকু থেমেছিল, এটা তাদের পররাষ্ট্র নীতি একটা বড় ভূমিকা ছিল। বিশেষ করে আপনি জানেন আব্বাস আরাকচির আগে যে ছিল পররাষ্ট্রমন্ত্রী ছিল, ওনার নাম হচ্ছে হুসাইন আমির। তার আগে ছিল আপনার জাবেদ জারিফ। তার আগে ছিল আপনার তার আগে পররাষ্ট্র কাজ করছে লারিজানি, উনি সরাসরি পররাষ্ট্রমন্ত্রী ছিল না। এদের আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখেন, খুবই উপরের লেভেলে তারা পররাষ্ট্রনীতি নিয়ে করা। তারা সবাই আমেরিকান পশ্চিমা ওয়েস্টার্ন ফিলোসফি নিয়ে পড়ছে অথবা পিএইচডি করছে। তারা জানে যে পশ্চিমাকে কিভাবে বসে আনতে হয়। ঠিক বিপরীতে যদি আবার দেখেন আমেরিকার পররাষ্ট্রনীতিতে যারা এখন কাজ করতেছে, তাদের কিন্তু ওই ধরনের নলেজও নাই। আপনার অনুষ্ঠানে তো আমি বলছিলাম যে একটা পরমাণু আলোচনা ইউরোপের সাথে আমেরিকার সম্মিলিতভাবে অংশগ্রহণ করার পর তারা পরমাণু যারা আলোচনায় অংশগ্রহণ করছে, তারা পারমাণবিক একটা অস্ত্র কীভাবে কাজ করে এই সম্বন্ধে তাদের নলেজ ছিল না। যার কারণে ইউরোপীয় ইউনিয়ন থেকে তাদের বিরুদ্ধে ক্লেম করছে যে আপনারা যাদেরকে পাঠাচ্ছেন তারা প্রফেশনাল লোক না, তারা অনেক কিছু বুঝেও না। ইভেন আপনার একটা হাস্যকর কথা যে ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলের আপনার বান্ধবী, সে তার বাবার সাথে পরিচয় করে দিয়ে বলছে যে আমাদের তো গ্রিসে একটা দরকার, অ্যাম্বাসিডার দরকার, তাকে গ্রিসে নিয়োগ দিয়ে দাও। এইভাবে তাদের পররাষ্ট্র নিয়োগটা হয়েছিল এবং এখন প্রায় পৃথিবীর অর্ধেক জায়গায় তাদের নাই, অ্যাম্বাসিডার নাই। তার মানে এই দুর্বল পররাষ্ট্রনীতির কারণে তারা আলোচনা টেবিলে সুবিধা করতে পারতেছে না। এই সুবিধা না করার কারণে তার গায়ের জোর খাটাচ্ছে। মানুষ কখন গায়ের জোর খাটায়? যখন আপনার সাথে আমি যুক্তি দিতে পারবো না। এবং গায়ের জোর খাটানোর পরিস্থিতি আজকে যে ঘটনাগুলো আমরা দেখলাম, কিছুক্ষণ আগে আল জাজিরা থেকে যেটা দেখলাম যে তারা এই প্রথম আবার বেসামরিক স্থাপনায় হামলা করতেছে, তারা ট্রেন স্টেশনে হামলা করতেছে, তারা ব্রিজ ভেঙে দিছে, তারা ছোট ছোট বাচ্চাদের হাসপাতাল, যেটা শিশু হাসপাতালের বোমা বর্ষণ করতেছে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে তোমার দেশের মানুষ আমি সাপোর্ট আনতে পারি নাই, বাধ্য হচ্ছে মানুষ শুদ্ধ এখন আমি ধ্বংস করে দেবো। এটা হচ্ছে একটা বেপরোয়া আচরণ প্রকাশ করা যে তোমার দেশের মানুষকে আমরা মনে করছিলাম এতদিন মেকানিজম করে আমার দলে আনবো, অর্থনৈতিক চাপ দিয়ে অভাব অনটনে ফেলে যে তোমার বিরুদ্ধে রেজিম চেঞ্জ করার জন্য এদেরকে বিদ্রোহ করাবো, কিন্তু আসলে এদের কাজ হবে না। এরা জানাজা এবং জানাজাটা ট্রাম্পকে আরও বেপরোয়া করে ফেলেছে। জানাজাটা এত মানুষের উপস্থিতি দেখে ট্রাম্পের মাথা, মানে আমার যেটা ধারণা যে তার চিন্তার জায়গা পরিবর্তন হয়ে গেছে।
জানাজাটাকে প্রথম নিউ ইয়র্ক টাইমস যে নিউজগুলো আমি খুব দ্রুত তাদের ফিডগুলো দেখার চেষ্টা করছি যে জানাজাটাকে তারা কীভাবে দেখে। সারা ওয়ার্ল্ড যখন জানাজা নিয়ে লাইভ দিচ্ছিল, ভিউজ উপস্থিতি বলতেছিল, তখন নিউ ইয়র্ক টাইমস ছোটো এক জায়গায় কর্নারে লিখছিল যে 1000 মানুষের উপস্থিতি। পরে যখন দেখলো সারা বিশ্ব এটা নিয়ে লাখে লাখে কোটি কোটি মানুষের কথা বলতেছে, তখন তারা আবার কী করলো, নিউজ চেঞ্জ করে বললো যে সম্ভবত লাখ লাখ মানুষের উপস্থিতি। যখন দেখলো যে ফার্স নিউজ, যেটা আপনার ইরানের রাষ্ট্রীয় নিউজের সাথে রিলেটেড, তারা নিউজ করলো যে 3,30,00,000-এর বেশি মানুষ জানাজায় অংশগ্রহণ করছে এবং সেটাকে রেফার করে অনেক দেশ নিউজ করা শুরু করলো। তখন তারা বললো যে হ্যাঁ, জানাজা তো হয়তো বা কোটি মানুষ হতে পারে, তবে তাদের বিরুদ্ধে তো আরও 8 কোটি মানুষ আছে। তার মানে তারা ভেরিফাই করার চেষ্টা করতেছে যে না, জানাজাতে যারা উপস্থিত আছে তার চেয়ে বেশি অনেক বেশি মানুষ অনুপস্থিত আছে যারা ইয়ার বিরুদ্ধে, আলী খামেনির বিরুদ্ধে। এই যে একটা ন্যারেটিভ দ্বারা করানোর চেষ্টা তারা করতেছিল, কিন্তু দেখলো যে আসলে ভিতরে ভিতরে তারা তো অনেক সিআইএ বা মোসাদের কাজ করে তারা দেখতেছে যে না, জনগণকে খেপানো যাচ্ছে না। যখনই জনগণকে খেপানো যাচ্ছে না, তখন চূড়ান্ত পদক্ষেপ হিসেবে তারা জনগণের উপর এখন হামলা শুরু করছে। ট্রেন স্টেশনে হামলা, হাসপাতালে হামলা, এগুলো তো বার্তা যে আমি তোমার জনগণকে আমি তো কনভিন্স করার চেষ্টা করছি, এগুলো তো কনভিন্স হচ্ছে না, এগুলোর শুদ্ধ আমি মারবো। এখন এই বার্তাটা ভয়ঙ্কর। ইরান পাল্টা, আপনারা জানেন যে পাল্টাভাবে হামলা করতেছে। বাহরাইন, জর্ডান, বিভিন্ন দেশে অলরেডি ব্যাপক হামলা শুরু করেছে। ইরান যেটা করবে এখন, যেটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, ইরান বলে দিচ্ছে যে এখন আমি মধ্যপ্রাচ্যে যত স্থাপনা বা যত মার্কিন স্বার্থ যারা কাজ করছে সবার উপর এখন ব্যাপকভাবে হামলা চালাবো। আপনি জানেন যে পুরো মধ্যপ্রাচ্যটা এদের মরুভূমি অঞ্চল, এখানে পানির নাই, ব্যবস্থা নাই। তারা বেশিরভাগ পানি সমুদ্র থেকে লবণাক্ত মুক্ত করে মিঠা পানি তৈরি করে এবং সেটাই তারা খায়, সেটা দিয়ে গোসল করে। এখন ইরান বলতেছে আমি এগুলোর উপর হামলা করবো। এটার উপর হামলার অর্থ হচ্ছে এখন মার্কিনিরা যত আপনার ইরানের উপর হামলা করবে, ইরান তত বেশি হামলা করবে কোথায় জানেন? মধ্যপ্রাচ্যে মার্কিনী বিভিন্ন যেসব জায়গায় ঘাঁটি আছে, এই ঘাঁটি হামলার পাশাপাশি তারা এখন ওই তাদের তেলের স্থাপনায় হামলা করবে, পানির স্থাপনায় হামলা, পানির শোধনাগারে হামলা করবে। এতে কি হবে যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো তারা যুদ্ধে জড়ায় যেতে বাধ্য হবে এবং এই যুদ্ধটা ব্যাপক বিস্তৃত হয়ে যাবে। এখন ইরান যেটা খুব স্ট্রংলি, খুব সেন্সিটিভলি বা খুব যেটাকে বলা হয় যে সচেতনভাবে একটা কাজ করছে, ইরানের নিজের যুদ্ধটাকে সে বিশ্বযুদ্ধের রূপ নেওয়ায় দিচ্ছে। এখন এটা বিশ্বযুদ্ধের রূপের যে চেহারাটা, এই চেহারাটার পূর্ব লক্ষণটা আমরা দেখতে পাচ্ছি। গতকালকে জেডি ভ্যান্স একটা সাক্ষাৎকার দিছে আমেরিকার 1 নম্বর পডকাস্টের উপস্থাপক যাকে বলা হয়, ওনার নাম হচ্ছে জো রোগেন। তার কাছে একটা পুরো সাক্ষাৎকারটা আমি শুনলাম। আমার কাছে মনে হলো যে এটাকে আমি কি দেখতেছি, এটা কি বাস্তবে জেডি ভ্যান্সের কথা? আপনি জানেন যে ডেমোক্রেটদের সাথে ইসরায়েলিদের সম্পর্ক অনেক আগে থেকে খারাপ হয়ে গেছে। বিশেষ করে লাস্ট নির্বাচনে যখন ইসরায়েলিরা বা ইহুদিরা আপনার রিপাবলিকানদের পক্ষে শক্ত অবস্থান করলো এবং ডেমোক্রেটদের বিপক্ষে আপনার ওপেনলি প্রচারণা নেমে গেল, তখনই ডেমোক্রেটরা বুঝে গেল যে আসলে আমরা ইসরায়েলিদেরকে গাজাতে ব্যাপকভাবে তাদের গণহত্যাটাকে প্রচারের ক্ষেত্রে বাধা দেয় নাই বা তাদের এটাকে আমরা বৈধতা দেয় নাই দেখা তারা আমাদের উপর ক্ষেপে তারা আপনার করছে, কি বলে যে আমাদের উপর ক্ষেপে গেছে ওপেনলি। যেমন ধরেন, আপনি একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন, বাংলাদেশে আর্মি, পুলিশ, র্যাব, এরা তো বাংলাদেশে সরকারি চাকরি করে। সরকারি চাকরি অবস্থায় তারা কোনো দলের পক্ষে অবস্থান নিতে পারবে না। এখন যদি আপনি দেখেন আর্মি প্রধান, র্যাবের প্রধান, পুলিশ প্রধান সরাসরি বলতেছে আপনারা বিএনপিকে ভোট দিন, অথবা আপনারা জামাতকে ভোট দিন, অথবা আপনারা আওয়ামী লীগকে ভোট দিন, তাহলে এটা কি কোনো বৈধ কোনো কাজ হবে? অবশ্যই এটা ভয়ঙ্কর একটা অপরাধ হবে। ঠিক আপনার ইসরায়েলি বা ইহুদিরা যারা আমেরিকার অধিবাসী ছিল, তারা সরাসরি সরকারি লোকে, ইভেন সরকারি বিভিন্ন লোকেরাও সরাসরি আপনার ডেমোক্রেটদের বিরুদ্ধে গিয়ে কথা বলছে, বিভিন্ন পোস্টার ব্যানার ছাপাইছে ডেমোক্রেটদের বিপক্ষে, জো বাইডেনের বিপক্ষে। অথচ আমরা জানি জো বাইডেন কত কিছু তাদের জন্য করছে। সে ডেমোক্রেটকে যারা এখন তো তারা ওপেনলি শত্রু বানাই ফেলছে। এখন তারা যেটা জেডি ভ্যান্সের কথা উঠে আসছে যে এখন তো তাদের মূল আশ্রয়স্থল ছিল রিপাবলিক, আপনার ডোনাল্ড ট্রাম্পের দল। সে ডোনাল্ড ট্রাম্পের দলের উপরে তারা কত বিরক্ত হয়ে যাচ্ছে এবং তারা কি পরিমাণ মাগা একটা আছে যেটা হচ্ছে মেক আমেরিকান গ্রেট এগেন, এটার যারা থাকে সাপোর্টার, এরাই তো মূলত ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা আনছে এই স্লোগানটাই। তো এই স্লোগানের সাপোর্টাররা তারা বিভিন্ন জরিপ, বড় বড় বিশ্লেষক আন্তর্জাতিক গ্রহণযোগ্য জরিপ যারা করলো, তারা দেখলো জরিপ করে যে এই ছেলেপেলেগুলা, এই তরুণগুলা আবার আপনার এই ইসরায়েলের বিপক্ষে চলে যাচ্ছে। তারা বলতেছে যে ইসরায়েল আসলে আমেরিকার বিভিন্নভাবে ক্ষতি করতেছে। জেডি ভ্যান্সকে কালকে রাত্রে যে পডকাস্টে জো রোগেন জিজ্ঞেস করছে যে আচ্ছা, আপনি মনে করেন যে ইসরায়েলিদের এই যুদ্ধের ক্ষেত্রে কেমন ভূমিকা তারা রাখতে, ট্রাম্পকে কি তারা এই যুদ্ধে নিয়ে গেছে বলে মনে করেন? সে বলছে হ্যাঁ, হয়তোবা ট্রাম্প নিজস্ব সিদ্ধান্ত নিচ্ছে,
বাট আমার ধারণা ট্রাম্প এই যুদ্ধের ট্রাম্পকে নেওয়ার জন্য তারাই দায়ী। দ্বিতীয় বিষয় যেটা সে তুলে ধরেছে খুব সেন্সিটিভিটি, যে ইসরায়েলিরা, আমি যখন এই আলোচনার জন্য ইরানের সাথে বসতেছিলাম, বিভিন্ন আলোচনায় যাচ্ছিলাম, তাদের একটা বিপক্ষ গ্রুপ যারা শত শত কোটি কোটি ডলার ব্যয় করে আমাদের এই শান্তি আলোচনাকে নাস্যাৎ করার জন্য, শান্তি আলোচনা যে আমাদের আমেরিকাদের জন্য ক্ষতিকর, এই প্রচারণাটা তৈরি করার জন্য তারা গোপনে গোপনে কোটি কোটি টাকা ব্যয় করতেছে, যে না এই যে জেডি ভেন্স যে আলোচনা করতেছে এটা আমেরিকার স্বার্থের বিরুদ্ধে। এবং সে যেটা বলতেছে, মানে উপস্থাপক বলতেছিল তাকে, যে আপনি তো পরবর্তী আমেরিকান প্রেসিডেন্ট। আমরা জানি যে জেডি ভেন্সি মূলত যদি রিপাবলিক ক্ষমতা যায় পরবর্তীতে, তাহলে জেডি ভেন্সি প্রেসিডেন্ট, এটা মোটামুটি নিশ্চিত, সবাই জানে, ওপেন সিক্রেট। তা আপনি কি মনে করেন যে এটা কি আপনার বিরুদ্ধে কোনো বলতেছে? অবশ্যই আমার বিরুদ্ধে, আমি যেহেতু ইরানের শান্তি আলোচনা নিয়ে কথা বলতেছি, আমার বিরুদ্ধেই তারা এখন একটা সংঘবদ্ধ প্রচারণা করতেছে এবং আমাকে তারা ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় আক্রমণ করার চেষ্টা করতেছে, আমাকে মেন্টালি তাকে বিভিন্নভাবে তাকে পেরেশানি দিচ্ছে। একজন রিপাবলিকান যে পরবর্তী আমেরিকার প্রেসিডেন্ট হবে, তার মুখ থেকে কথা কিন্তু সাধারণ বিষয় না। এই জন্য আমার ধারণা যে জেডি ভেন্সের কথাকে যদি আমরা কোট করি, যে সে তো একেবারে খুবই ওয়েটি লোক, তার মানে এখন যে যুদ্ধটা শুরু হচ্ছে আবার, এটা হচ্ছে টোটালি ইসরায়েলি লবি। এই ট্রাম্পকে বিভিন্ন লবিং ওয়েতে ট্রাম্পকে বেপরোয়া করে ফেলতেছে, যে আপনি আক্রমণ করেন, আপনার আক্রমণ করা এখন জরুরি। এবং এই আক্রমণটা তারা বারবার করাচ্ছে। আপনি জানেন যে ট্রাম্প কয়েক দফা পিছনে পড়ে যাওয়ার পরও আক্রমণ করবে না বলেও কিন্তু পুনরায় সে আক্রমণে যাচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, আজকে কিছুক্ষণ আগে আমি ব্রেকিং নিউজ দেখলাম, শুক্রবার দিন আপনার নেসেটের শেষ, মানে এই ইসরায়েলের যে পার্লামেন্ট, এই পার্লামেন্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে শুক্রবার দিন। তার মানে এরপর তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা সিস্টেম করে তারা আবার পরবর্তী নির্বাচন অক্টোবরের জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখেন, আপনি যখনই যুদ্ধবাদ আপনি দেখবেন যে ইসরায়েলের এই নির্বাচন নিয়ে কোনো একটা ইস্যু থাকে। আজকে যখন ঘোষণা দিয়ে দিল যে আগামী শুক্রবার আপনার ইসরায়েলের পার্লামেন্টের শেষ, মেয়াদ শেষ, এখন এটা হ্যাং হয়ে যাবে, নতুন কারোর উপর ক্ষমতা দেওয়ার পর নতুন নির্বাচনের প্রস্তুতি নেবে, তখনই দেখেন যে ইরানে কিন্তু ব্যাপরোয়া হামলা চালাচ্ছে। আলটিমেটলি আমরা যেটা বুঝি যে এখন হামলাটা তো কেন্দ্র করে চালাচ্ছে, যে হরমুজের দখলকে কেন্দ্র করে হামলাটাকে ইস্যু করছে, বাট এখানে ইসরায়েলি ব্যাপক মদত আছে। এবং ইসরায়েলি বিভিন্ন লবিসরা, জেডি ভেন্সের কথা যদি আমরা কোট করি, বিভিন্ন লবিসরা কিন্তু এই বিষয়গুলোকে তারা বাজারে আইনা ডোনাল্ড ট্রাম্পকে এমনভাবে তারা প্যাট্রোনাইজ করতেছে যে আক্রমণ না করলে কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অথচ দেখেন, এই আক্রমণ করার কারণে দ্রুত কিন্তু আপনার তেলের দাম কয়েক গুণ বেড়ে গেল, ভ্যারেল প্রতি তেলের দাম বেড়ে যাচ্ছে, সারা বিশ্ব আবার মানে স্টেবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যেটা আশঙ্কা করতেছি, বাংলাদেশের মতো যারা ক্ষুদ্র আয়ের দেশ এবং খুব টাইট টানাপোড়েনের মধ্যে আমরা চলে, আমাদের সব কিছু কিন্তু একটা হিসাব নিকাশের মধ্যে চলে, এই যুদ্ধ যেভাবে শুরু হয়েছে এবং যেভাবে বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে, আমেরিকা নিয়তি করছে এখন লার্জ স্কেলে যুদ্ধ করবে। তারা এখন একটা লার্জ স্কেলে যুদ্ধ করার নিয়ত করে ফেলছে। এই স্কেলে যদি যুদ্ধ শুরু হয়, তাহলে আমার ধারণা, আপনার এই অনুষ্ঠান থেকে আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি এখান থেকে শুরু হয়ে গেল বলা যাবে। কারণ আমাদের মনে হচ্ছিল যে জেডি ভেন্স যেভাবে কনভিন্সিং ওয়েতে এটাকে একটা চুক্তির আওতায় নিয়ে আসতে চাচ্ছিল, পডকাস্টের লাস্টে তাকে জিজ্ঞেস করছিল যে ইরানের ব্যাপারে আপনার এখন মন্তব্যটা কী? বলছে যে ইরানের ব্যাপারে আমার মন্তব্য, ট্রাম্পের মন্তব্য একই, এই মুহূর্তে ইরানের পারমাণবিক অস্ত্রটা থাকুক, এটা আমরা চাই না। তার মানে ওদের চাওয়াটা কিন্তু খুব ছোট, এবং ইরান কিন্তু এটাতে রাজি আছে, বলছে যে আমি পারমাণবিক অস্ত্র তৈরি করবো না। কিন্তু এখন তারা বিভিন্ন অজুহাতে এই যে শিশু হাসপাতালে বোমা মারতেছে, মেট্রো রেলে বোমা মারতেছে, রেলে বোমা মারতেছে, এয়ারপোর্টে বোমা মারতেছে, এটা শুধু ইহুদি লবিরা ডোনাল্ড ট্রাম্পকে খেপায় তুলতেছে। তা আমার যেটা ধারণা, যে আমেরিকার মতো জাতি যারা সারা বিশ্বকে লিড করে, তারা পরাশক্তি, তাদের তো থিঙ্ক ট্যাঙ্ক অনেক বিশাল। সেই থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন হয়তো বা এটাকে কী করা যায়, কীভাবে এটাকে থামানো যায়, এক ইসরায়েলি লবির কাছে যদি তারা নিজেদেরকে সুপায়া দেয়, তাহলে আমরা বলতে হবে লাস্ট পর্যন্ত যে আসলে ওই যে আপনার এই যেটাকে আমরা বলি ইসরায়েলি একটা লবি আমেরিকাকে চালায়। আপনার একটা অনুষ্ঠানে আপনি সম্ভবত প্রশ্ন করছেন যে কুকুরের লেজ লড়াই না লেজে কুকুর লড়াই, এটা এখন দেখার সময় চলে আসছে। এই যুদ্ধটা কতটুকু বড় হবে, লার্জ স্কেলে যদি যায়, তাহলে ধরে নিতে হবে যে আসলে লেজে কুকুর লড়াচ্ছে। আর যদি এটা আবারও আমরা মনে করি যে একটা আলোচনার মাধ্যমে, এটা সংক্ষিপ্ত আকারে চুক্তির মাধ্যমে শেষ হয়, তাহলে আমরা বুঝবো যে কুকুরই লেজ লড়াচ্ছে। ব্যাপারটা এটাই।